আসসালামু আলাইকুম। আজ ১৯ জুলাই ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বক্তৃতা করতে গিয়ে অজ্ঞান হলেন জামাত আমির, সুস্থ হয়ে মঞ্চে বসেই বক্তৃতা। থমথমে গোপালগঞ্জ, অজানা আশঙ্কা পুরো জনপদে। ইসরায়েলকে বুড়ো আঙুল দেখালো হামাস। এবার বিস্তারিত। ইতিহাসে এই প্রথম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল জামাত ইসলামীর জাতীয় সমাবেশ। শনিবার ভোরেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। সকাল 10টায় সমাবেশ স্থলে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। দুপুর 12টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়ক থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে দেখা যায়। বেলা 11:30টার দিকে ঢাকা মহানগরী উত্তরের গুলশান জোনের একটি মিছিলের সঙ্গে সমাবেশ স্থলে যান মহানগর উত্তর জামাতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মিছিলের আগে তিনি সেখানে নেতাকর্মীদের উৎসাহমূলক বক্তব্যও দেন। একইভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে যোগ দেয়। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক দিয়েও একের পর এক মিছিল যেতে দেখা যায়। যদিও এসব নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার সুযোগ পায়নি, কারণ সেখানে আগেই স্থান পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা আশপাশের সড়কে অবস্থান নেন। নেতাকর্মীরা বলেন, জামাত ইসলামী এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে ইতিহাস গড়ল। মহাসমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। জামাতের 7 দফা দাবি হল: 1. 2024 সালের 5 আগস্ট ও অন্যান্য সময়ে সংঘটিত সকল গণহত্যার বিচার। 2. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার। 3. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন। 4. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। 5. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন। 6. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ। 7. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। জামাতের মহাসমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় মঞ্চে উপস্থিত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসেন। পুনরায় তিনি মঞ্চে উঠে বক্তৃতা শুরু করলে আবারও অজ্ঞান হয়ে পড়েন। তবে 1 মিনিটের মধ্যেই তার জ্ঞান ফিরলে তিনি মঞ্চে বসেই বক্তৃতা দেন। এ সময় ডাক্তার শফিক বলেন, প্রয়োজন হলে শহীদ হব, তবুও এদেশকে দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দেব না। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে অংশ নিয়ে জামাত ইসলামীর ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক প্রশ্নের জবাবে আলোচিত এক বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। টকশোয়ে এক দর্শক প্রশ্ন করেন, ডক্টর মাসুদ কি একসময় বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে শিবিরের এত অস্ত্র আছে যে তা দিয়ে পুরো প্রশাসনকে 1 সপ্তাহ চ্যালেঞ্জ করা সম্ভব? এই বক্তব্যটি নিয়ে উঠেছে বিতর্ক। জবাবে ডক্টর মাসুদ বলেন, এটি একটি কাটপিস ভিডিও, অর্থাৎ বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করা হয়েছে এবং এর ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি জানান, 2006 সালে নরসিংদীতে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া তার এই বক্তব্য থেকেই এই অংশটি কেটে নেওয়া হয়েছে। তখন তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলেন। ডক্টর মাসুদ বলেন, ছাত্রমৈত্রী সেই সময় আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায়। তারা মাইকিং করে ঘোষণা দিয়েছিল যে শুধু শেরেবাংলা হলে থাকা অস্ত্র দিয়েই তারা পুরো রাজশাহী মহানগরীকে নিয়ন্ত্রণ করতে পারবে। তিনি দাবি করেন, সেই বক্তব্যের মূল অংশ ছিল ছাত্রমৈত্রীর দাবি তুলে ধরা এবং তা নিয়ে ছাত্র শিবিরের অবস্থান ব্যাখ্যা করা। কিন্তু সেই বক্তব্য থেকে শুধু অস্ত্র দিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ করার কথাটি কেটে প্রচার করা হয়েছে, যাতে বিভ্রান্তি তৈরি হয়। ডক্টর মাসুদ বলেন, এই ভিডিওটি আমার জীবনের প্রথম ভাইরাল হওয়া বক্তব্যগুলোর একটি। তবে কেউ যদি পূর্ণ বক্তব্যটি শুনতে চান তাহলে ইউটিউবে নরসিংদী 2006 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ লিখে সার্চ করলে পুরো ভিডিওটি পাওয়া যাবে। তিনি আরও বলেন, আমি কখনো বলিনি যে আমাদের হাতে অস্ত্র আছে বা আমরা প্রশাসনকে চ্যালেঞ্জ করব। এটা মূলত ছাত্রমৈত্রীর ভাষ্য তুলে ধরার একটি অংশ ছিল, যা খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি অনুরোধ করেন, যারা বিভ্রান্ত হচ্ছেন তারা অনুগ্রহ করে পূর্ণ ভিডিওটি শুনে বুঝে নেন। খণ্ডিত বক্তব্যের সত্য কখনো প্রকাশ পায় না। এই বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে শিবিরের অস্ত্র থাকার বিষয়টি নাকচ করে দেন ডক্টর মাসুদ। তার ভাষ্য অনুযায়ী এটি একটি ভুল ব্যাখ্যা এবং উদ্দেশ্যমূলক প্রচারণার অংশ।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ 14 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। 19 জুলাই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিল হলেও শহরটিতে জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজনেও ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল 10টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায় কিছু যানবাহন দাঁড়িয়ে আছে, তবে যাত্রী তেমন নেই। কিছু মানুষ এদিক ওদিক যাচ্ছেন। লঞ্চঘাট এলাকায় দু একটি দোকান ছাড়া বাকি দোকানগুলো বন্ধ দেখা গেছে। শহরের চৌরঙ্গি, বটতলা, কালীবাড়ি, বিসিক সহ থানাপাড়া এলাকায়ও একই চিত্র দেখা গেছে। জরুরি প্রয়োজনে কিছু মানুষ আর কিছু দিনমজুর ঘর থেকে বের হয়েছেন। এর মধ্যে দিনমজুরের সংখ্যাটাই বেশি। জেলা শহরের লঞ্চঘাট এলাকায় কথা হয় লিমন নামের এক যুবকের সঙ্গে। তিনি বলেন, জরুরি কাজে শহরে এসেছিলাম, তবে কাজ হবে কিনা জানি না। বেশিরভাগ দোকানপাট বন্ধ। এখনও চারদিকে আতঙ্ক, কখন জানি গ্রেপ্তার হই এই ভয়ে আছি। বিভিন্ন এলাকায় রাতে অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষ অনেকেই ঘরবাড়ি ছাড়া। বিসিক এলাকায় কথা হয় সুরুজ নামের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, কারফিউ নেই জেনে বাজার করতে এসেছি। শহরে লোকজনের আনাগোনা একদম নেই। বাজার করছি, তবে ভেতরে ভেতরে আতঙ্ক কাজ করছে। মাহমুদ মিয়া নামের এক ইজি বাইক চালক বলেন, গত 3 দিন ধরেই শহরে গাড়ি চালাচ্ছি, তবে ইনকাম নেই। আজকে কারফিউ নাই, ভাবছিলাম কিছু আয় হবে, তবে সেই পরিমাণ ইনকাম হচ্ছে না। মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না। জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে নেতৃত্ব দিচ্ছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর রুহুল আমিন সরকার। তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি বলেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কারফিউ নেই, যার কারণে সাধারণ মানুষ অনেকে ঘর থেকে বের হচ্ছেন। আমরা অভিযানও পরিচালনা করছি, তবে অভিযানে যেন নিরপরাধ কেউ আটক না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। গোয়েন্দা সংস্থা তৎপর থাকলে গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটত না। গোয়েন্দা ব্যর্থতাই গোপালগঞ্জের ঘটনার জন্য দায়ী। জুলাই চেতনা নস্যাৎ করে পতিত প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করার চক্রান্ত চলছে, যাতে নির্বাচন পিছিয়ে যায়। গোপালগঞ্জের ঘটনা তারই উদাহরণ বলে জানান সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। এফডিসিতে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা মব সন্ত্রাস বৃদ্ধির প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা বলেন, পুলিশের কার্যক্রমে হস্তক্ষেপ না করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দিলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। শহরের মাঝে ঘটনা ঘটে যাওয়ার 2 দিন পরে ভাইরাল হওয়ার পর পুলিশের তৎপর হওয়াটা দুঃখজনক। এখানে পুলিশের কোনো গাফিলতি থাকলে তারও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। মব ভায়োলেন্স শুধু ভুক্তভোগীরাই করে না, নৈরাজ্য সৃষ্টি ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ টার্গেট করে বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য এ ধরনের মব ভায়োলেন্স করছে। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল 144টি দল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই নিবন্ধনের শর্ত শতভাগ পূরণ করতে পারেনি। এদের মধ্যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অন্যতম। দলটি 25 উপজেলায় প্রয়োজনীয় 200 জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং আবেদনে বেশ কিছু ত্রুটিও রয়েছে। ইসি তাদের এসব ত্রুটি সংশোধনের জন্য 15 দিন সময় দিয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে সব দলেই তথ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে 15 দিনের সময় দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে ইসি থেকে দেয়া চিঠিতে দলের আবেদনে বেশ কিছু ত্রুটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা না দেয়া, 25টি উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর না পাওয়া এবং আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের বিবরণীতে তহবিলের পরিমাণ উল্লেখ না থাকা। এছাড়াও দলের গঠনতন্ত্রেও ত্রুটি রয়েছে। চিঠিতে বলা হয়, দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান নেই এবং দলের প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি। ইসি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে ধাপে ধাপে 144টি দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেওয়া হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে দল নিবন্ধন পাওয়ার অযোগ্য বিবেচিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন প্রত্যাশী দলগুলোর আবেদন যাচাই বাছাই চলছে। দৈনিক আজকের পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না। আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্য কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। টানা 4 দিন ধরে সংঘাত এবং 321 জন নিহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের 2 প্রতিবেশী ইসরায়েল ও সিরিয়া। তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। এক্স বার্তায় টম বারাক বলেন, তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশীদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে। আমরা সব দ্রুজ, বেদুইন ও সুন্নিরা যেন তাদের অস্ত্র সমর্পণ এবং সব নাগরিককে সঙ্গে নিয়ে একটি নতুন সিরিয়া গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানাতে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং কানাডার সিরীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু এই 2 কূটনৈতিক মিশনের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। গত মঙ্গলবার সৈদায় একটি পারিবারিক জমায়েতে হামলা চালায় একদল বন্দুকধারী। এতে নিহত হন কমপক্ষে 13 জন এবং আহত হন আরও বহু সংখ্যক। এই বন্দুকধারীরা সবাই সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট হায়াত তাহরির আশ-শামস এর সদস্য এবং কট্টরপন্থী সুন্নি। পরের দিন বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় সৈদায় সামরিক বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সিরিয়ায় দ্রুজ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়েছে সিরিয়ায় এবং ইসরায়েল দ্রুজদের রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে প্রায় 1 সপ্তাহ ধরে সৈয়দায় দ্রুজ, সিরীয়, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়েছিল। সংঘাত থামাতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সৈয়দায় সেনাবাহিনী পাঠিয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী যাওয়ার পর সংঘাত কমার পরিবর্তে তার মাত্রা আরও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতেই সিরিয়ায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে গত 4 দিনের সংঘাতে মানবিক বিপর্যয়ের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সৈদার বাসিন্দারা। খাবার, পানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান প্রায় শেষের পর্যায়ে এবং বিদ্যুৎ, মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। সৈদার বাসিন্দা 28 বছর বয়সী যুবক মুদার রয়টার্সকে বলেন, আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। গত 4 দিন ধরে সৈদায় খাবার নেই, পানি নেই, জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, এক কথায় কিছুই নেই। উল্লেখ্য, দ্রুজ মতবাদের অনুসারীরা ধর্মীয় সংখ্যালঘু হলেও বেশ প্রভাবশালী। ইরানের সুফি সাধক ও ধর্মগুরু ইসমাইল নাশতাকিন আদ-দারাজি এই মতবাদের প্রবক্তা। আদ-দারাজির অনুসারীরা নিজেদের দ্রুজ বলে পরিচয় দেন। খ্রিস্টীয় নব শতকের শেষের দিকে দ্রুজ মতবাদের উত্থান ঘটে। দ্রুজ মূলত ইসলামের শিয়া মতবাদেরই একটি শাখা। দ্রুজ ধর্মাবলম্বীরা নিজেদেরকে আহলে তাওহীদ, একেশ্বরবাদী বলে প্রচার করেন। মুসলমানদের মতোই তারা আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফায় বিশ্বাস করেন। তবে তারা আরও বিশ্বাস করেন যে মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান। সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। 20 মিনিটের ওই ভিডিওতে আবু ওবায়দা জানান, সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।
যেখানে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ইহুদিপন্থী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে। আবু ওবায়দা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দীদের মুক্তির বিষয়ে অপরাধী নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, হামাস এমন একটা চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে। গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনের ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে। হামাসের এই নেতা আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না। হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন, তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে। ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, তোমাদের নীরবতায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের রক্তের বোঝায় তোমাদের কাঁধ ভারাক্রান্ত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।